একজন কৃষ্ণেন্দু দাস বলে এক ভদ্রলোক আছেন। ভদ্রলোক আর কীভাবে বলি, বোধহয় একজন ভদ্র, যিনি নিজেকে বলেছিলেন আমি দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের নাতির ছেলে, এবং একাধারে সিদ্ধার্থ শঙ্কর, আমাদের ফর্মার প্রাইম মিনিস্টার, ফর্মার চিফ মিনিস্টার সিদ্ধার্থ শঙ্কর রায়ের ভাইপো বলে নিজেকে পরিচয় দিয়েছেন। একাধারে নিজেকে তিনি ক্যাপ্টেন বলে, জাহাজের ক্যাপ্টেন বলে পরিচয় দিয়েছেন। আবার কৃষি জাগরণ মঞ্চের একজন সদস্য বলে পরিচয় দিয়েছেন। আবার খুব শীঘ্রই বাংলাদেশের মানে কী বলে ওটাকে হাই কমিশনার হতে চলেছেন বলে নিজেকে পরিচয় দিয়েছেন। এত বড় একটা ব্যক্তিত্বের সঙ্গে পরিচয় হয়েছে, নিজেকে বলে ধন্য মনে করেছি। তারপর নানা সূত্রের পরিচয়, ওনার পরিচয় হতে হতে একটা ফ্যামিলি রিলেশন হয়ে গেল। উনি আমাকে শালাবাবু বানিয়ে ফেললেন। ওনার বাড়িতে যাওয়া খাওয়া, ওনারা আমার বাড়িতে আসতেন, খাওয়া দাওয়া সবই হতো। ওনার বাড়ি যেটা চিনি সেটা হচ্ছে অ্যাক্টিভ বেকার্স, ট্যাংরা থানা। অ্যাক্টিভ বেকার্সে ওনার ফ্ল্যাট। পরে শুনলাম সে ফ্ল্যাটটাও নাকি ওনার ভাড়া। প্রথমে ভাবলাম তো নিজের, বলছিল ওনার নিজের ফ্ল্যাট। তো এই বলে বলতো না, তারপর বললো তোমাদের তো অনেক এইসব কাজবাজ, যদি গাড়ি নাও তো আমাকে বলো, যেহেতু আমি ক্যাপ্টেন সেই হিসেবে কাস্টমসে আমার কাস্টমের সঙ্গে খুব ভালো সম্পর্ক, এবং অনেক সস্তায় খুব দামি দামি গাড়িগুলো, 4 চাকা গাড়ি যে অকশন হয় সেই অকশন থেকে তোমাদের করিয়ে দেবো। কীরকম দাম? আমাকে বললো 2টো গাড়ি করিয়ে দিচ্ছি তোমাকে। একটা হলো ভলভো XC90 আর একটা হলো ফরচুনার গাড়ি। এটা ওনার নিজের হাতের লেখাও রিটেন আছে আমার কাছে, এবং ওনার হোয়াটসঅ্যাপ চ্যাটিংও আছে আমার কাছে, যে এইগুলো যদি তুমি নাও তো তোমাকে 60,60,000 টাকার মতো পড়বে। কে না চাইবে যে কোটি টাকার দামের উপরে সে 2টো গাড়ি 60 লাখ টাকায় পাবে? একটা লোভ, এই লোভের জায়গাটাই আমাকে মেরে দিয়েছে। বললো তুমি ক্যাশ টাকা দেবে, তার একটা 15% টাকা হয় বা 20% টাকা বলেছিল, আমার এক্স্যাক্টলি মনে নেই। তার 15,15,000 টাকা উনি একটা হিসেব করে দিয়েছিলেন। এই টাকাটা হয় আগে তুমি আমাকে ক্যাশ দেবে, এই ক্যাশটা আমি আমার অ্যাকাউন্টে মানে কৃষ্ণেন্দু দাসের অ্যাকাউন্টে জমা দেবেন, যেহেতু উনি ক্যাপ্টেন। উনি ওই টাকাটা নিয়ে কাস্টমসে চেক দেবেন বা উনি ব্যাংক ড্রাফট দেবেন। সে মতো অবস্থায় 4-5টা পর্যায়ে ওনাকে, 4-5 পর্যায়ে 4-5 ধাপে ওনাকে আমি টাকা দিলাম, ক্যাশ টাকাই দিলাম। দেওয়ার পরে মাস 1.5 পরে বললো তোমাদের টাকা আমি কাস্টমসে জমা দিয়ে দিয়েছি, আগামী মাসে 2 তারিখ না 3 তারিখের টাইম দিয়েছিল, এক্স্যাক্টলি আমার মনে নেই। ওই মাসে তোমাদের অকশন হবে, গাড়ি পেয়ে যাবে, বাকি ব্যালেন্স টাকাটা তুমি রেডি করে রাখো, আমাকে ক্যাশ দিয়ে দেবে। খুব ভালো। যখন অকশানের ডেট দিল, সে তার জিজ্ঞেস করুন দাদা অকশান? বললো এখন হয়নি, দেরি আছে, তুমি চিন্তা করো না। তখন যে মানে বারবার যেহেতু ডেট চেঞ্জ হচ্ছে, 1টা 2টো 3টে ডেট চেঞ্জ হচ্ছে, তখন আমার মনে একটা সন্দেহ হলো। টাকাটা আমি আই থিঙ্ক 5 বারে দিয়েছি বা 6 বারে দিয়েছি। 15 লক্ষ টাকা নগদে, 15 লক্ষ টাকা দিয়েছি। এবং বলার পরে তখন উনি বলছেন আমাদের একটা সন্দেহ হয়। তো আমি বললাম তাহলে দাদা যে আপনি যে কাস্টমসের চেকটা দিয়েছেন তার কপি কি আছে আপনার কাছে? বলে হ্যাঁ। বলে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিল। যে তারপর থেকে আরও সন্দেহটা বললো, কারণ সরকারি কোনো ডিপার্টমেন্টে চেক অ্যালাউ করে এটা আমার জানা ছিল। আমরা জানি ব্যাংক ড্রাফট নিতে পারে, অমুক হতে পারে, অনেক কিছু হয়, কিন্তু চেক। তারপরে কিছুদিন পরে দাদা কবে হবে বলছে এই হবে বাবু। আর খুব ভাষা খুব মিষ্টি ওনার, মানে বডি ল্যাঙ্গুয়েজ ওনার দেখলে কেউ বুঝতে পারবেন না যে উনি এত বড় মাপের একজন চিটিংবাজ। তো তারপরে সন্দেহ হওয়াতে আমরা একদিন কাস্টমসে গেলাম, যে খোঁজ খবর নিলাম কৃষ্ণেন্দু দাস নামে কাস্টমসে কেউ চেনেই না। তারপর এই কথা বলার পর এবং ওনার সঙ্গে দীর্ঘদিন এই কথোপকথন হবার সেগুলো সব ভয়েস রেকর্ড আছে আমার কাছে, যেটা আমি থানাতেও জমা দিয়েছি, কোর্টেও জমা দিয়েছি। কারণ এই এরকম হওয়ার পর জেনারেল বলে আমি একটা কোর্টে, তারপর আমার ফোন ধরছিল না, নেগলেক্ট করছে, আর ফোন ধরে না। আমি একটা এফআইআর করেছিলাম থানাতে। এফআইআর করার পরে দেওয়াও দীর্ঘদিন টাল বাহানা হওয়ার পর কোনো রকম কেস হলো। তারপর হঠাৎ শুনছি উনি হাইকোর্টে ওনার অ্যান্টিসিপেটরি বেল পিটিশন করেছেন, বেল নেওয়ার জন্য। তখন আমাকে থানা থেকে বলছে উনি তো বেলের অ্যাপ্লাই করেছেন, আমরা কী করে অ্যারেস্ট করব? দেখুন, আমার কাছে এইমাত্র সদরুল আলম, যার বাড়ি পূর্ব বেড়াবেড়ি মাঝের পাড়া, নারায়ণপুর পিএসের একজন ব্যক্তি আমার কাছে একটা বিষয় নিয়ে আবেদন জানিয়েছে, মানে একটা অভিযোগপত্র দিয়েছে। যিনি প্রতারিত হয়েছে কৃষ্ণেন্দু দাস এবং তার ওয়াইফ, দুজনেরই কাছে প্রতারিত হয়েছে ওনাদের দ্বারাই। তো যে বিষয়টি মানে কৃষ্ণেন্দু দাস যার নামটা করেছেন, যে কৃষ্ণেন্দু দাস যিনি এত বড় একটি মানে প্রতারণার ফাঁদ পেতেছে, চিত্তরঞ্জন দাসের মানে একটা নাম করা ব্যক্তি চিত্তরঞ্জন দাস, আমরা সবাই জানি, তার নাতি বলে যিনি দেশবন্ধু,
তার নাতি বলে পরিচয় দিয়েছে। আরও তিনি বিভিন্ন রকম বড় বড় পদের পরিচয় দিয়েছে, তিনি বাংলাদেশের হাই কমিশনার হতে চলেছেন, এরকম ধরনের পরিচয়ও দিয়েছেন, দিয়ে তাকে প্রভাবিত করে এবং প্রাক্তন মুখ্যমন্ত্রীর সিদ্ধার্থ শঙ্কর রায়ের পরিচিত ব্যক্তি হিসেবে, হ্যাঁ, তাকে একটা ভাইপো হিসেবে পরিচয়পত্র দিয়ে, মানে এইরকমভাবে হাইফাই লোকের পরিচয়পত্র দিয়ে নিজেকে হাই ব্র্যান্ড করে প্রভাবিত করেছে। সদরুল আলম, যিনি আমার কাছে অভিযোগ করেছেন, তাকে প্রভাবিত করে তার কাছ থেকে সর্বমোট মোটামুটি 37 লক্ষ টাকা তিনি প্রতারণা করেছেন। এটা সম্পূর্ণভাবে তাকে একটা জাল চক্রে ফাঁসিয়ে প্রভাবিত করে এই 37 লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে। আজকের দিনে এটা অত্যন্ত কি বলবো, এটাকে দুর্ভাগ্যজনক যে আজকে এত কিছু প্রশাসন সক্রিয় থাকা সত্ত্বেও প্রশাসনের নাকের ডগা দিয়ে এইভাবে একভাবে তো টাকাটা নেয়নি। অভিযোগকারীর অভিযোগ অনুযায়ী 5 বারে টাকা নিয়েছে, এবং যে এরকম একটা মিথ্যা পরিচয় দিয়ে, ভুয়ো পরিচয় দিয়ে নিজেকে ব্র্যান্ড তৈরি করে টাকা হাতিয়ে নিচ্ছে একটা ব্যবসায়ীর কাছ থেকে। এবং যেটা যথাযথভাবে মামলা দায়ের হয়েছে, মামলা দায়ের হওয়ার পর কেসটা হাইকোর্টেও গেছে। অভিযোগকারী যিনি অভিযোগ করেছেন তিনি আমাকে দেখিয়েছেন যে হাইকোর্টে যে বেল মানে বেলের জন্য যেটা আবেদন করেছিলেন এই কৃষ্ণেন্দু দাস, সেটাকে আমার এই অফিসে যিনি অভিযোগ করে সদরুল আলম, তিনি সেটাকে রিজেক্ট করেছেন তার অ্যাডভোকেট দ্বারা। তারপরেও থানা তাকে গ্রেপ্তার করছে না, 1 মাস 12 দিন হয়ে গেছে। তো বিষয়টা হচ্ছে এটাই যে এইরকম ধরনের একজন প্রতারক সমাজে দিব্যি ঘুরে বেড়াবে আর প্রশাসন তাকে গ্রেপ্তার করবে না ওয়ারেন্ট থাকা সত্ত্বেও, এটা কোনো প্রকার মেনে নেওয়া যায় না। আমি একজন মানবাধিকার কর্মী হিসাবে আমি এই দাবিটা জানাচ্ছি প্রশাসনের কাছে, 24 ঘন্টার মধ্যে, কোনো কথা নয়, 24 ঘন্টার মধ্যে এই অভিযোগকারী, মানে এই যে অভিযুক্ত, এই যে প্রতারককে 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তার করতে হবে। যদি গ্রেপ্তার না করে, আমরা মানবাধিকার সংস্থার পক্ষ থেকে যা যা স্টেপ নেওয়ার প্রশাসনিকভাবে বা আমাদের সংস্থার পক্ষ থেকে যত রকম স্টেপ নেওয়ার আমরা নেব। কারণ এইভাবে যদি প্রতারকরা ছাড় পেয়ে যায় এবং প্রশাসন যদি তাদেরকে সাহায্য করে, হিসেব মতো সাহায্যই করছে, কেন সাহায্য করছে? 1 মাস 12 দিন হয়ে গেল, বেল রিজেক্ট হয়েছে। প্রশাসন মনে করলে যখন তখন গ্রেপ্তার করতে পারতো, কেন করেননি? প্রশ্ন, করেননি কেন? ভেতরে কি কোনো ওনার সঙ্গে কোনো আতাত আছে প্রশাসনের? এটাই কি আমরা ভাববো? না, উপরে প্রেশার আছে, সেটা পুলিশকে পরিষ্কার করতে হবে। আর আমরা এটাই ভাববো, গ্রেপ্তার না করা মানেই নিশ্চয়ই যিনি প্রতারক তার কাছ থেকে কোনো বড় অঙ্কের টাকা ঘুষ নিয়েছেন, যার কারণে গ্রেপ্তার করছে না। আইনি প্রক্রিয়ার ব্যাঘাত, কিসের ব্যাঘাত? কেন গ্রেপ্তার করবে না? এইভাবে প্রতারকদের যদি সমাজে অবাধভাবে তারা ঘুরে ফিরে বেড়ায়, তাহলে আরো মানুষ প্রতারিত হতে পারে। তাই আমি একজন মানবাধিকার কর্মী হিসেবে, সমাজকর্মী হিসেবে দাবি করব, এই প্রতারকের কঠিন শাস্তি তো প্রয়োজন আছেই। মামলা চলছে, সেটা বিচারক সেটা দেবেন, সেটা আমরা আদালতের উপর আস্থা রাখছি। কিন্তু প্রশাসনের যে দায়িত্ব, নারায়ণপুর পিএস অবিলম্বে 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তার করতে হবে, যাতে করে আগামী দিন কোনো প্রতারক এইভাবে ভুয়ো পরিচয় দিয়ে আর দ্বিতীয় কাউকে প্রতারণা চক্রে ফাঁসিয়ে টাকা হাতিয়ে না নিতে পারে।